নমস্কার, মিস মাইন্ড অডিও চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম। এই চ্যানেলের আধ্যাত্মিক যাত্রার গত পর্বে আপনারা শুনেছেন ঋষি অরবিন্দ জীবনের শৈশব আর কৈশোরের কথা, যেখানে তার বেশিরভাগ জীবনই কেটেছে ইংল্যান্ডে। অরবিন্দ ঘোষের বাবা কৃষ্ণধন ঘোষ চেয়েছিলেন ছেলেকে আপাত মস্তক সাহেবী কায়দায় বড় করতে, যার জন্য ছোট থেকেই অরবিন্দ ঘোষের ইংরেজি ভাষার প্রতি একটা দক্ষতা ছিল। তার সাথে ছিল ল্যাটিন ও গ্রিক ভাষার প্রতি সমান দক্ষতা। 1893 সালে ফেব্রুয়ারি মাস, যখন শ্রী অরবিন্দ ঘোষ ভারতে ফিরছেন। গত পর্বে এই পর্যন্তই আমরা শুনেছিলাম। আজকে শুনব ভারতে তার কথা, যেখানে শ্রী অরবিন্দ ঘোষ হয়ে উঠলেন বিপ্লবী অরবিন্দ ঘোষ। আজকে সেই জার্নির কথাই আমরা শুনব। 1893 সালে ফেব্রুয়ারি, কার্থের জাহাজে চড়ে নিরাপদে এসে পৌঁছালেন বোম্বাই বন্দরে। কিন্তু এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটল ঠিক এই সময়টাই। কত গর্ব, কত আশা ছিল ডাক্তার কৃষ্ণধনের। যশের মালা পরে তার কৃতি পুত্র ফিরবেন দেশে। বহু প্রতীক্ষা, বহু প্রত্যাশার মাঝপথেই নেমে এলো এক কৃষ্ণ যবনিকা। এতটুকু মারাত্মক ভুল সংবাদে সব কিছুই ওলটপালট হয়ে গেল। কৃষ্ণধর বাবুর ব্যাংকার গ্রিন্টলে অ্যান্ড সন্স খবর পাঠালেন যে জাহাজে অরবিন্দ দেশে ফিরছেন সেই জাহাজটা লিসবনের উপকূলে হঠাৎ ডুবে গেছে। অতএব জাহাজ ডুবির ঘটনাটা সত্যি, কিন্তু অরবিন্দ সেই জাহাজে ছিলেন না, ছিলেন তার পরের জাহাজ কার্থেজে। ভুল যত সামান্যই হোক অথবা মারাত্মকই হোক, কড়ায় গণ্ডায় তার হিসেব চুকিয়ে নেবেই। ডাক্তার ঘোষ এত বড় একটা দুঃসংবাদ সহ্য করতে পারলেন না, হার্ট ফেল করলেন। দেশে ফেরার আগেই লন্ডনে অরবিন্দের সঙ্গে আলাপ হয়েছিল বরোদার মহারাজে। সাজিরাও গায়কওয়াড় তখন বরোদার মহারাজ। যেমন গুণী আর তেমন জ্ঞানী, তেমনি গুণীদের আদর করতেও জানতেন। স্যার হেনরি কটন আর তার ভাই জেমস কটন, এদের মারফতই মহারাজ গায়কওয়াড়ের সঙ্গে অরবিন্দের পরিচয়। সঙ্গে সঙ্গে চাকরিতে বহাল হলেন অরবিন্দ। সিভিল সার্ভিস পরীক্ষা পাশ করে ইংরেজদের অধীনে রাজখেতাব পেয়ে স্বর্গসুখের কল্পনা স্বেচ্ছায় ত্যাগ করে এখানে চাকরি গ্রহণ করা শত গুণে শ্রেয় মনে করলেন অরবিন্দ। এরপর থেকেই শুরু হলো তার জীবনের দ্বিতীয় অধ্যায়, প্রস্তুতির যুগ। গুজরাট, তার অন্তর্গত ছোট্ট একটা রাজ্যের রাজধানী হল বরোদা। বরোদার মহারাজ সাজিরাও গায়কওয়াড় ছিলেন অত্যন্ত প্রগতিশীল। প্রজাদের শিক্ষা দীক্ষা তথা সর্বাঙ্গীন মঙ্গল কামনাই ছিল তার জীবনের ব্রত। রাজ্যের নানা রকম সংস্কার সাধন করতেও হয়েছিল এজন্য। এমনকি নারীরাও যাতে প্রগতির পথে এগিয়ে যান আর নিম্ন শ্রেণীর লোকেরাও যাতে জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পারেন, সেই জন্য সব রকমের সুব্যবস্থা তিনি করেছিলেন। এই কারণেই তিনি গুণী আর কর্মপটু রাজকর্মচারীদের রাজকাজে নিযুক্ত করতেন। তার জীবনে অরবিন্দ এই সঞ্চয়েরই ফল। আমরা যাকে গণতন্ত্র বলি, তখন তা ছিল স্বপ্নের মতো অবাস্তব। কারণ তখনকার দিনে রাজারাই ছিলেন সর্বেসর্বা। এর উপর আবার রাজারা ছিলেন ব্রিটিশ সরকারের হাতের পুতুল। সবসময়ই একজন ব্রিটিশ রেসিডেন্টের মন জুগিয়ে চলতে হতো তাদের। এই শৃঙ্খল থেকে মুক্তি লাভের চেষ্টাটা পর্যন্ত তখন করদ রাজাদের কাছে ছিল দুরূহ সমস্যা। কিন্তু তাদের মধ্যে দুজন করদ রাজা বুঝতেন প্রজাদের দুঃখ কষ্ট, বুঝতেন তাদের দরদ। তাই তারা প্রজাদের সুখে রাখবার চেষ্টা করতেন। মহারাজ গায়কওয়াড়ও ছিলেন তেমনই একজন দরদি রাজা। অধ্যয়নের পালা শেষ করে বরোদায় এসে অরবিন্দ নতুন ধরনের পাঠ শুরু করলেন। সে পাঠ হল সব দিক থেকে ভারতের সম্বন্ধে আর প্রাচ্য সংস্কৃতি সম্বন্ধে। চাকরির কাজটুকু শেষ করে যে অবসর মুহূর্ত পেতেন তা লাগাতেন তিনি জ্ঞান সঞ্চয়ের কাছে।
দেশ সেবা তো অনেকেই করে থাকেন, দেশকে দেশবাসীকেও ভালোবাসেন অনেকে, কিন্তু অরবিন্দের দেশ সেবা ছিল ভিন্ন ধরনের। তা ছিল এক বিশেষ ধরনের আধ্যাত্মিকতায় অভিষিক্ত। এই ধরনের সেবার কাজে আত্মনিয়োগকে রাজনৈতিক তৎপরতা বললে সম্ভবত ভুল হবে। এই সরল সহজ বিশ্লেষণ হল আধ্যাত্মিকতার মন্ত্রে দেশের পূজা করা। পূজার পূর্বে যেমন পারণির প্রয়োজন, তেমনি অরবিন্দেরও 13টি বছর ধরে সেই পারণি পালন করলেন বরোদায় এসে। এরপর শুরু করেছিলেন সক্রিয় আর প্রকাশ্যভাবে দেশের পূজা। এই সময়ের মধ্যে তিনি লাভ করেছিলেন জীবন সম্পর্কে এক সর্বব্যাপক ও সর্বসমন্বয়কারী দৃষ্টিভঙ্গি। দেশের প্রতিটি লোক আর জাতীয় সংস্কৃতির প্রতি তার এক গভীর অনুরাগ জমাট বেঁধে উঠল। মনে মনে সংকল্প সুপ্রতিষ্ঠিত হল, পরাধীন ভারতকে যে কোনো প্রকারেই শৃঙ্খল মুক্ত করতে হবে। বরোদা রাজ্যে খাজনা নির্ধারণ বিভাগে প্রথম কিছুদিন কাজ করলেন অরবিন্দ। এরপর স্ট্যাম্প আর রেভিনিউ বিভাগে কিছুদিন কাজ করলেন। তারপর সেক্রেটারিয়েট বিভাগে ডিসপ্যাচ রিপোর্ট লেখার কাজও করলেন কিছুদিন। শেষ পর্যন্ত অধ্যাপনার দায়িত্ব নিলেন স্থানীয় একটি কলেজে, ফরাসি ভাষার লেকচারার পদ গ্রহণ করে। এরপর তিনি নিযুক্ত হলেন ইংরেজি ভাষার অধ্যাপক হিসেবে। কলকাতায় আসার আগে তিনি হলেন ভাইস প্রিন্সিপাল। বরোদার মহারাজা তাকে খুব শ্রদ্ধা করতেন। মাঝে মাঝে রাজ সংক্রান্ত জরুরি আর গোপনীয় চিঠি লেখার জন্য তার সাহায্য নিতেন। তার প্রতিভা দেখে মহারাজা তাকে প্রাইভেট সেক্রেটারির পদ গ্রহণের জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু তার মুখচোরা প্রবৃত্তি তাকে বিরত রেখেছিল। রাজা মহারাজাদের সঙ্গ থেকে দূরে দূরে থাকতেই তিনি ভালোবাসতেন। তার সর্বাপেক্ষা প্রিয় কাজ ছিল অধ্যাপনা। অরবিন্দ পরম নিশ্চিন্তে ছাত্র আর সহকর্মীদের স্নেহ ভালোবাসার আবেষ্টনীর মধ্যে দিয়ে দিন কাটাতে লাগলেন। বরোদায় থাকাকালীন তিনি বহু প্রবন্ধ রচনা করেন, যার মধ্যে রাজনৈতিক তার চিন্তা সুস্পষ্ট হয়ে ওঠে। বরোদায় থাকাকালে 13 বছরের মধ্যে 4 বার তিনি বাড়ি বদল করেছিলেন। শ্রী অরবিন্দের জীবনযাত্রা ছিল নিতান্তই সাধারণ। শুতেন একটা লোহার খাটে, শীতকালে গায়ে দেওয়ার মতো একটা লেপও জুটত না তার। ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের দিকে মোটেই লক্ষ্য ছিল না, এবং এগুলিকে তিনি অতি তুচ্ছ ব্যাপার মনে করে ভ্রুক্ষেপও করতেন না। গ্রীষ্ম, বর্ষা, শীত একটানা একইভাবে কেটে যেত। থাকতেন যেমন তেমন একটা বাড়িতে, চাকর বাকরের ব্যবস্থাও ছিল সেই রকম। খেতেন জীবন ধারণের উপযোগী সাধারণ খাদ্য। গুজরাটি খাদ্য বিশেষ গুরুপাক বলে তিনি পছন্দ করতেন না, আবার মারাঠি খাবার অত্যন্ত ঝাল বলে সহ্যও করতে পারতেন না। সারাটা দিনের মধ্যে মাত্র একবার মাছ কিংবা মাংস আর ভাতের থেকে রুটিটাই বেশি পছন্দ করতেন। বরোদা থাকাকালীন শ্রী অরবিন্দের সামাজিক জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হল মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ। মৃণালিনী দেবী ছিলেন যশোর অঞ্চলে শ্রী ভূপালচন্দ্র বসুর কন্যা। তখন তারা রাঁচিতে বাস করতেন। 1901 সালের এপ্রিল মাসে তার বিবাহ হয়। জগতের দুর্লভ স্বামী যোগীরাজ দেবাদিদেব মহাদেবেরও একদিন বিবাহ হয়েছিল উমার সঙ্গে। অন্তরে মিলনটাকে বাদ দিয়ে দেখলে শোনা যায় তিনিও নাকি সারাটা জীবনই বিরহ বেদনায় কাতর ছিলেন। এই প্রতিভাবান পুরুষকে স্বামিত্বে বরণ করে মৃণালিনী দেবীর অবস্থা সেই রকমই হয়েছিল। প্রেম, প্রীতি, ভালোবাসা, বোধ সবকিছুরই মাঙ্গলিকই হলো বিরহ। তাই স্বামী সঙ্গ থেকে দূরে দূরেই থাকতে হলো মৃণালিনীকে। অবশ্য দুজনের মধ্যে সম্প্রীতির অভাব কোনোদিন ঘটেনি। এমনকি শেষ মুহূর্ত পর্যন্ত স্নেহের ব্যতিক্রমও ঘটেনি, কিন্তু স্বামী সঙ্গ ঘটত কখনো কখনো।
নিজের ভবিষ্যৎ আর কর্মময় জীবন সম্বন্ধে খুবই সজাগ ছিলেন শ্রী অরবিন্দ। মাঝে মাঝে সে কথা স্মরণ করিয়ে আর বুঝিয়ে সুঝিয়ে চিঠি দিতেন মৃণালিনী দেবীকে। দাম্পত্য জীবনের সাধারণ দিক ছাড়াও যে একটা মহত্তর দিক আছে, সে কথাই বারে বারে তাকে স্মরণ করিয়ে দিতেন। যদিও অরবিন্দ ছিলেন পাশ্চাত্য ভাবধারায় পুষ্ট আর পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, তবুও তার বিবাহ হয় আর্য হিন্দু মতে। অনুষ্ঠানের কোনো ত্রুটিই হয়নি। বিবাহ বাসরে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে ছিলেন স্যার জগদীশচন্দ্র বসু, লেডি অবলা বসু, লর্ড এসপি সিং প্রভৃতি উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। বিবাহের পর অবশ্য তিনি তার স্ত্রী আর ভগ্নী সরোজিনীকে নিয়ে কিছুদিন নৈনিতালে বাস করেন। সাগর আর নদী, উদ্দাম চঞ্চল গতিবেগ নিয়ে আপন ছন্দে ছুটে চলে নদী। সব কিছু বাধা বিঘ্নকে অতিক্রম করে, আপন লীলা ছন্দে আপনই মাতোয়ারা। তার গতিবেগের নিবৃত্তি ঘটে চিরস্থির অতল স্পর্শী সাগরের বুকে মিশে। মৃণালিনীর গতিবেগ ছিল অন্তঃসলীলা, বাহিরের প্রকাশ ছিল স্থিমিত। তিনি যেমন ছিলেন ভক্তিমতী, তেমন ছিলেন উচ্চ মনের। তাই সব দুঃখ আর কষ্টকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন। কিন্তু তার সহজাত প্রবৃত্তির মাঝে মাঝে তেজস্বিতা প্রকাশ পেত। পিতৃগৃহে সকল সুখ স্বাচ্ছন্দ্য তার কাছে অসহ্য বোধ হতো। তাই কঠোর মন্তব্যে স্বামীকে বারবার জানাতেন সেই মনের কথা। তিনি প্রায় চিঠিতে লিখতেন, এ আবার কেমন ধারা? তার স্ত্রী হয়ে কেমন করে তিনি অন্যের অন্নে পুষ্ট হবেন? কেন কেন? তার চাইতে স্বামীর সঙ্গে অনাহারে গাছতলা বাস করাও তার পক্ষে মঙ্গলজনক। অতএব এই অনুযোগ খণ্ডাবার জন্য শ্রী অরবিন্দ তাকে মাঝে মাঝে নিজের কাছে এনে রাখতেন। এমনিভাবেই কাটত, কিন্তু সে আর কটা দিনের জন্য। দাম্পত্য জীবনের মাত্র 19 বছরের মধ্যেই পড়ল পূর্ণচ্ছেদ। অবশ্য 9 বছরেও একটা ছেদ পড়েছিল। 1910 সালে শ্রী অরবিন্দ যখন বরোদা ছেড়ে পণ্ডিচেরি চলে যান, তখন থেকে মৃণালিনী দেবীর সঙ্গে আর দেখা সাক্ষাতের কোনো সম্ভাবনাই ছিল না। অনেক সময় তাকে তার ননদ সরোজিনীর সঙ্গে মাসের পর মাস, বছরের পর বছর একটানা কাটাতে হতো। এরপর যখন শ্রী অরবিন্দকে আলিপুর জেলে যেতে হলো, তখনও একটা গোটা বছর একা কাটাতে হয়েছিল। পণ্ডিচেরিতে থাকার সময় শ্রী অরবিন্দ একান্ত নির্জনে গভীর ধ্যান মগ্ন থাকতেন। সেই সময় তিনি কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করতেন না। 1918 সাল শ্রী অরবিন্দ মৃণালিনী দেবীকে অনুমতি দিলেন পণ্ডিচেরিতে তার কাছে আসার জন্য। বহু প্রতীক্ষার পর সেই আকাঙ্ক্ষিত সৌভাগ্য যখন এসে হাজির হলো, তখন একটা ঘন ঘোর কৃষ্ণ যবনিকা নেমে এলো মৃণালিনীর ভাগ্যাকাশে। বিধাতার ইচ্ছা বোধহয় তাই ছিল। পণ্ডিচেরির পথে কলকাতায় এসে মৃণালিনীর কঠিন ইনফ্লুয়েঞ্জিয়া রোগে আক্রান্ত হলেন। বহু চেষ্টাতেও তার নিরাময় হল না। এমনকি তার ভাই ডাক্তার শিশির কুমারের সকল চেষ্টা ব্যর্থ হল। পার্থিব জীবনের অবসানে তিনি যাত্রা করলেন সেই মহামিলনের পথে। মা স্বর্ণলতা দেবী যেটি মানসিক ব্যাধি ছিল, সেটি আগের পর্বেই আমরা উল্লেখ করেছি। ক্রমে ক্রমে এই ব্যাধি তার বাড়তে থাকেন। ভয় তার কাছে কেউ ঘেঁষতেই সাহস করত না। ছুরি কাঠারি হাতের কাছে যা পান তাই নিয়েই তাড়া করেন সবাইকে। আবল তাবল বকেন, আপন খেয়াল খুশিতে চলেন। কাউকে চিনতে পারেন, কাউকে পারেন না। মাঝে মাঝে আবার প্রকৃতিস্থ হয়ে যান। শ্রী অরবিন্দ যখন বিলেত থেকে দেশে ফিরলেন, মাকে দেখার আশায় ছুটে চললেন দেওঘরে। দেওঘরের কাছেই ছোট্ট একটা গ্রাম রোহিণী। সেখানেই থাকতেন তার মা স্বর্ণলতা দেবী, তার দাদামশাইয়ের কাছে। শ্রী অরবিন্দকে দেখে তিনি যেন চিনতেই পারলেন না। এই আবার কে এলো? ওরে, আমার অরোর হাতে যে একটা কাটা দাগ ছিল,
কই দেখি সে দাগ, নয়তো তোদের মাথাগুলো কেটে ফেলব। এগিয়ে এলেন পাগলিমাই কথাগুলি বলতে বলতে। অরোর হাতটা ধরে ভালো করে দেখলেন সেই কাটা দাগ। বুকে জড়িয়ে ধরলেন তার অরোকে। তারপর আবার নির্বিকার। এরপর তার জন্য দেওঘরে আর তার বোন সরোজিনীর লেখাপড়ার জন্য বাঁকিপুরে শ্রী অরবিন্দ নিয়মিতভাবে টাকা পাঠাতেন। তার দাদারা এই বিষয়ে খুব উদাসীন ছিলেন, এদিক তাদের মোটেও নজর ছিল না। ছোট ভাই বারীন্দ্রের একটা নিজস্ব বাড়ি ছিল ইআই রেলের মেল লাইনে রায়রি স্টেশনে লেভেল ক্রসিংয়ের কাছে। সেখানেই চলত তার অস্ত্র সংগ্রহ আর বোমা তৈরির কাজ। তৈরি বোমাগুলো পরীক্ষা করা হতো দিঘারিয়া পাহাড়ে। ভবানী মন্দির প্রতিষ্ঠা করা হবে গোপনে। সন্তানের দল দেবীর প্রসাদে শক্তি সঞ্চয় করবে, সংকল্প বাক্য গ্রহণ করবে দেশ উদ্ধারের কাজে। জীবনমূল্য পণ করে যুবকেরা দলে দলে যোগ দেবে। মাতৃমন্ত্রে দীক্ষিত হবে সবাই। গোপনে অস্ত্র শিক্ষার আয়োজন চলবে পূর্ণ দমে। শ্রী অরবিন্দ নিজে কখনো প্রত্যক্ষভাবে অস্ত্র শিক্ষা দেওয়া বা বোমা প্রস্তুত করা বা অস্ত্র সংগ্রহ করার কাজে অংশগ্রহণ করেননি। তিনি শুধু এই কাজে উৎসাহ আর উদ্দীপনাই জুগিয়েছিলেন। আর যারা এই কাজে এগিয়ে এসেছিলেন তাদের নৈতিক চরিত্র যাতে বলিষ্ঠ হয়, যাতে তারা মনে প্রাণে সুদৃঢ় হয়ে উঠতে পারেন, সেই চেষ্টাই তিনি করতেন। 1901 সালে তার ছোট ভাই তার কাছ থেকে আসার পর থেকে অরবিন্দ এই বিষয়ে আরও বেশি মনোযোগী হয়ে পড়েন। কিন্তু সংঘবদ্ধ করার কাজের আসল প্রস্তুতি চলে 1902 সালের পর থেকে। তারপর কিভাবে অরবিন্দ ঘোষ তৈরি করলেন এক বিপ্লবী সংগঠন, কি হলো তার সেই বিপ্লবী জীবনের? আজকের এই পর্বে ইংল্যান্ড থেকে ফিরে অরবিন্দ ঘোষের সামাজিক জীবনের ঝলক আমরা আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করলাম। একজন মহান মানব তো, দিব্য জীবন, তার জীবনের ব্যাপ্তিও প্রচুর। খুব সংক্ষেপেও চেষ্টা করলেও সেটা বেশ অনেকটা বড়ই হয়ে যায়। তাই আজকের পর্বে তার বড়দার জীবন, তার সাংসারিক জীবন, মৃণালিনী দেবী, স্বর্ণলতা দেবী, এনাদের কথা একটু তুলে ধরলাম। পরের পর্বে থাকবে তার কলকাতায় তার বিপ্লবের কাজকর্মের জীবন। সুতরাং আসবো আবার পরের পর্ব নিয়ে। অপেক্ষায় থাকুন। ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।